তারেক রহমান যেভাবে রাজকীয়ভাবে বিশেষ বাসে করে এয়ারপোর্ট থেকে দেশে ফিরলেন এবং তার জন্য যে সম্বর্ধনার ব্যবস্থা ছিল, প্রায় 8.5 লক্ষেরও বেশি মানুষ তার এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন। কিন্তু 17 বছর পর বাংলাদেশের এই মাটিকে ছুঁয়ে আবেগাপ্লুপ্ত হয়ে গেলেন তারেক রহমান। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের মাটিকে স্পর্শ করে, সেই ঘাসকে স্পর্শ করে প্রণাম করলেন। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে ভাষণ তিনি দিলেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, সেই ভাষণ উজ্জীবিত ভাষণ বলা যেতে পারে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। অর্থাৎ সুগঠিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান তার বরিষ্ঠ পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। জামাতে ইসলামের কথা তিনি ঘুরিয়ে বলতে চেয়েছেন। জামাত যদি শাসন ক্ষমতা নিয়ে নেয় তাহলে দেশের বিপদ আছে। ডক্টর ইউনূস যেটা চাইছেন, জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় এলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, এই ড্রিম তিনি দেখে ফেলেছেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে থাকছে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর ভাষণে কতটা উজ্জীবিত করতে পারলেন, তারেক রহমানের কণ্ঠে কার কার কথা শোনা গেল, তারেক রহমানের আগামীর পরিকল্পনা কি, বাংলাদেশে কি কোনো গভীর ষড়যন্ত্রের হদিশ পেলেন তারেক রহমান, কি বলছে বিএনপি, কি বলছে জামাত, আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়েই আজকের বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদন। গত বছর 5ই আগস্ট থেকে লাগাতার বাংলাদেশ সংক্রান্ত খবর আপনাদের সামনে আমরা প্রতিবেদন আকারে তুলে ধরছি। আজকের প্রতিবেদনে পুরোটা চোখ রাখবেন এবং অবশ্যই আপনারা যেভাবে মন্তব্য করছেন মন্তব্য করে যাবেন। আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে প্রথমেই আপনাদেরকে জানাই যে তারেক রহমান যেভাবে রাজকীয়ভাবে বিশেষ বাসে করে এয়ারপোর্ট থেকে দেশে ফিরলেন এবং তার জন্য যে সম্বর্ধনার ব্যবস্থা ছিল, প্রায় 8.5 লক্ষেরও বেশি মানুষ তার এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন। এবং তারেক রহমান দেখল যে 17 বছর পর বাংলাদেশে ফেরার পর তার জন্য কত মানুষ অপেক্ষা করছিলেন এবং আপামর বিএনপি অনেক কর্মী সমর্থক যারা আকাঙ্ক্ষা করেছিলেন, আশা করেছিলেন তারেক রহমান কবে ফিরবেন, সেই আশা, সেই প্রত্যাশা তাদের পূরণ হলো। কিন্তু 17 বছর পর বাংলাদেশের এই মাটিকে ছুঁয়ে আবেগাপ্লুপ্ত হয়ে গেলেন তারেক রহমান। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের মাটিকে স্পর্শ করে, তিনি বাংলাদেশের সেই ঘাসকে স্পর্শ করে প্রণাম করলেন এবং জিয়াউর রহমান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান নতুন আঙ্গিকের কথা বললেন। যে ভাষণ তিনি দিলেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, সেই ভাষণ উজ্জীবিত ভাষণ বলা যেতে পারে। প্রথমেই তিনি শহীদদের কথা মনে করলেন, তার কণ্ঠে ভেসে এলো 71-এর কথা, সেই শহীদদেরকে স্মরণ করলেন তারেক রহমান। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ
এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। তার কণ্ঠে ভেসে এলো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্প্রতি যারা আন্দোলন করেছিলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা স্বার্থ ত্যাগ করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, সেই জুলাই অভ্যুত্থানের শহীদদেরকেও কুর্নিশ জানালেন তারেক রহমান। পর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সেই সঙ্গে তারেক রহমানের গলায় যার সুর শোনা গেল, যার মৃত্যু নিয়ে বাংলাদেশ তোলপাড় হলো, যে কারণে বাংলাদেশের পরিস্থিতি বেগতিক হলো, সেই ওসমান হাদির কথাও শোনা গেল তারেক রহমানের কণ্ঠে। তিনি বললেন, ওসমান হাদিকেও এই দেশ ভুলবে না, তারেক রহমান ভুলবে না। এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। দেশকে গণতান্ত্রিকভাবে একটা মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদি তার জীবন দিয়েছেন, কিন্তু মৃত্যুকালীন অবস্থায় ওসমান হাদি বলে গিয়েছেন যে তিনি মরে গেলেও এই আন্দোলন যেন না থামে এবং বাংলাদেশ যেন প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গঠিত হয়। সেই প্রত্যাশিত বাংলাদেশ যে সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন ওসমান হাদি, তারেক রহমানের কণ্ঠে সেই সুর শোনা গেল। তিনি বললেন, আমার লক্ষ্য হবে এই বাংলাদেশকে প্রত্যাশিতভাবে বাংলাদেশ গড়ে তোলা, সুগঠিত বাংলাদেশ গড়ে তোলা, উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই মুহূর্তে তারেক রহমানের কথা শুনে যে কথা মনে পড়ে যাচ্ছে, মার্টিন লুথার বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম, আর তারেক রহমান বললেন, আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। আর প্রত্যেকের সেই প্ল্যানের দিকেই কনসেন্ট্রেট করা উচিত। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ সুগঠিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান তার বরিষ্ঠ পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত, তিনি আশাবাদী। ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসতে চলেছেন তারেক রহমান, এটা তিনি বিশ্বাস করছেন মানুষের এই আপামর জনসমর্থনকে দেখে। তাই তো তিনি বললেন, আই হ্যাভ আ প্ল্যান। আর সেই প্ল্যান কি রয়েছে? সেই প্ল্যান যেখানে তিনি বলছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যেখানে তিনি বলছেন তারেক রহমান ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ভুলব না এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদেরকে ভুলব না, তাদেরকে ভোলা যাবে না, বাংলাদেশ তাদেরকে ভুলবে না। সবার আগে আমার দেশ, তারপরে অন্য কিছু। আর এই জ্বালাময়ী ভাষণে বিএনপির সেই 8.5 লক্ষ
সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মন জয় করলেন তারেক রহমান। তিনি বলেছেন আর হয়তো 40-42 দিন নির্বাচনের বাকি, 50টি জনসভা দেশের গুরুত্বপূর্ণ জেলায় করবেন তারেক রহমান। এই 50টি জনসভা যেখানে যেখানে করবেন সেই জায়গা তিনি ইতিমধ্যেই নির্বাচন করে ফেলেছেন। এতদিন দেশের বাইরে থাকলেও তার মাথার মধ্যে ডিজাইন ছিল দেশে ফিরেই অপেক্ষাকৃত সাংগঠনিকভাবে দুর্বল যে সমস্ত জায়গাগুলোতে সেখানে তিনি জনসভা করবেন। 50টা জনসভা তার টার্গেট। 300 আসনের মধ্যে বিএনপি মনে করছে এবার তারা 200-রও বেশি আসন পাবে এবং পরিস্থিতি সেটাই বলছে। আর অন্যদিকে তিনি বলেছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। জামাতে ইসলামের কথা তিনি ঘুরিয়ে বলতে চেয়েছেন। আধিপত্যবাদের কথা বলতে গিয়ে তিনি অনেক কথা বলবার চেষ্টা করেছেন। তাহলে আওয়ামী লীগের কি হবে? না, এটা নিশ্চিত হয়ে গেছে আর গুড়গুড় রাগঢাক করার সময় নেই, কারণ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি। ফলে আওয়ামী লীগের সমর্থকরা বিকল্প চয়েস হিসাবে তারেক রহমান তথা বিএনপিকেই বেছে নেবে, কারণ তাদের আশু লক্ষ্য জামাতকে ঠেকাও। জামাত যদি শাসন ক্ষমতা নিয়ে নেয় তাহলে দেশের বিপদ আছে। ডক্টর ইউনূস যেটা চাইছেন জামাত ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় এলে তিনি অপেক্ষাকৃতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, এই ড্রিম তিনি দেখে ফেলেছেন। ফলে সবটা জানেন তারেক রহমান। দেশের বাইরে থেকে 17 বছর ধরে বারবার দেশের মানুষের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করেছেন তারেক রহমান। যদি আমরা 6 মাসের সময় পর্যায়ে দেখি, একাধিক ভিডিও কনফারেন্স হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা হোক, খুলনা হোক, সিলেট হোক, ময়মনসিংহ হোক, কুমিল্লা হোক, যেখানেই চেষ্টা করেছে বিএনপি নেতারা বড় পর্দা টাঙিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের বক্তব্যকে বারবার দর্শকদের উদ্দেশ্যে শোনানোর চেষ্টা করা হয়েছে, একত্রিত করার চেষ্টা করা হয়েছে মানুষকে। আর বারবার বলা হয়েছে তারেক রহমান ঠিক ফিরবেন, ঠিক ফিরবেন, ঠিক ফিরবেন। মাঝে অনেক কথা, অনেক রকম কথাবার্তা রটছিল যে তিনি ফিরতে পারবেন না, বাধা রয়েছে। সমস্ত বাধাকে অতিক্রম করে দেশের মাটিতে পা রেখে জ্বালাময়ী ভাষণ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করলেন তারেক রহমান। 34 মিনিটের সেই ভাষণ ছত্রে ছত্রে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আপনাদেরও প্ল্যান থাকা উচিত। সো উই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানকে নিয়ে আগামীর বাংলাদেশ হবে, উন্নয়নের বাংলাদেশ হবে, পরিবর্তনের বাংলাদেশ হবে, প্রগতিশীলের বাংলাদেশ হবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির বাংলাদেশ হবে, দারিদ্র্যহীন বাংলাদেশ হবে, জিডিপি নিয়ে গর্ব করার বাংলাদেশ হবে, এমনটাই বিশ্বাস রাখেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। 50টা সভা হবে। আগামীতে তিনি কি কি বার্তা দেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় ঠিক কোন দিকে বার্তা যায়, বাংলাদেশের অধিকাংশ মানুষ শেষ মুহূর্তে ভোট বাক্সে কি প্রতিফলন ঘটায়, তার দিকে আমাদের নজর থাকবে প্রিয় দর্শক বন্ধু। আপাতত বাংলাদেশ সংক্রান্ত আপডেট এ পর্যন্তই। তবে নিশ্চিতভাবে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হচ্ছে কিনা, কোন দল কিভাবে তাদের প্রচার কৌশলকে সামনে রাখছে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদেরকে পৌঁছে দেব। আপনারা যেভাবে কমেন্ট করছেন, যেভাবে মন্তব্য করছেন, বাংলাদেশ সংক্রান্ত আর কি খবর আপনারা শুনতে চান, আমরা চেষ্টা করব জনতার দাবি মেনে বাংলাদেশের কোনায় কোনায় থেকে খবরকে তুলে নিয়ে আসার। আর অবশ্যই আমরা প্রার্থনা করব এই বাংলাদেশ হোক সোনার বাংলা। তারেক রহমান বারবার বলেছেন যে ইনশাআল্লাহ, বারবার তিনি বলেছেন আল্লাহর দোয়ায় আমরা চেষ্টা করব আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে প্রত্যাশিত নবগঠিত বাংলাদেশ তৈরি করতে। সেই প্রত্যাশিত নবগঠিত বাংলাদেশ তৈরি হয় কিনা তার দিকে আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক বন্ধু, ধন্যবাদ।